ছাত্র জনতার উপর হামলা ও হত্যার নির্দেশদাতাদের বিচার শুরু ইতিবাচক অগ্রগতি। ঢালাও মামলা, আসামির উপর হামলা ও জামিন নাকচ মানবাধিকার লঙ্ঘন আখ্যা টিআইবির। ব্যানারের প্রথম মাঠে নামে বাম দলগুলো দাবি নেতাদের। ঝিমিয়ে পড়া আন্দোলনে নতুন মাত্রা যোগ করে 2 আগস্টের দ্রোহ যাত্রা। পুরানো রূপে ফিরছে মাইলস্টোন স্কুল। বিমান বিধ্বস্তের 13 দিন পর কলেজ শাখার ক্লাস শুরু। শিক্ষার্থীদের স্বাভাবিক পরিবেশ নিশ্চিতে কর্তৃপক্ষের নানা উদ্যোগ। চলতি বছরে এই 7 কলেজের সমন্বয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হবে। অবকাঠামোগত পরিস্থিতি যাচাই করে চূড়ান্ত হবে আসন সংখ্যা, জানালো ইউজিসি। বিভিন্ন সময় দেখি যে এখানে পোলাপাইন বসে থাকে, বাজে পোলাপাইনগুলো রাত্রে অনেক সময় লাইট জ্বলে, অনেক সময় জ্বলে না। নাটবল্টু খুলে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। বেহাল দশা 700 কোটি টাকার বহদ্দারহাট ফ্লাইওভারের। রক্ষণাবেক্ষণে কমিটি গঠন করে এই দায় সারছে চৌসিক। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাম। জুলাই গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ সকালে ট্রাইব্যুনালে আনা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এর আগে গতকাল সূচনা বক্তব্যের পর জুলাই অভ্যুত্থানে 5 আগস্টে আহত খোকন চন্দ্র বর্মনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সেখানে তিনি জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনার বিচার দাবি করেন, তুলে ধরেন বিভীষিকাময় দিনগুলোর কথা। তার আগে সূচনা বক্তব্য বলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তারা শেখ হাসিনার সর্বোচ্চ সাজা চান। গত 10 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিচার শুরুর আদেশ দেন। মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক। অন্যদিকে সাবেক আইজিপি মামুন বর্তমানে কারাগারে আছেন। গুলশানে বর্তমান সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফ করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরাসরি যাচ্ছে সেখানে। 31 দফা বাস্তবায়ন করা আমাদের প্রতিশ্রুতি জাতির কাছে। শুধু এই সংস্কার কমিশনে যে সমস্ত প্রতিশ্রুতিগুলো, সংস্কারগুলোর প্রস্তাব গৃহীত হয়েছে তা নয়, আমাদের আরও অনেক বেশি সংস্কার প্রস্তাব আছে আমাদের দলের পক্ষ থেকে। আগামী দিনে ন্যাশন বিল্ডিং অ্যাক্টিভিটিসের জন্য এই জাতি গঠন প্রক্রিয়ায় এবং রাষ্ট্র কাঠামো সংস্কারের মধ্য দিয়ে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে সমস্ত প্রতিশ্রুতি, অঙ্গীকার আমাদের দলের পক্ষ থেকে অনেক আগেই প্রণয়ন করে জাতির সামনে উপস্থাপন করা হয়েছে, 31 দফা সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে সেগুলোর অবশ্যই আমরা পালন করব। সেটা এই সংস্কার প্রস্তাবগুলোর মধ্যেই শুধু সীমাবদ্ধ থাকবে না। তো সেই জায়গায় আমাদের উদ্দেশ্য এবং আমাদের নিয়ত নিয়ে কেউ যেন কোনো প্রশ্ন না করে যে সমস্ত বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে সেটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক বলে আমরা মনে করি এবং রাজনৈতিক হীনমন্যতার প্রকাশ বলে আমরা মনে করব। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকার জন্য, ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে সমুন্নত রাখার জন্য এবং এই ঐক্যকে শক্তিতে পরিণত করে বাংলাদেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য, শহীদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা সবার কাছে আহ্বান জানাই। ধন্যবাদ। সরাসরি যুক্ত ছিলাম গুলশানে। ছাত্র জনতার উপর হামলাকারী, হত্যার ইন্ধনদাতা ও নির্দেশদাতাদের বিরুদ্ধে মামলা, শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন, হত্যায় জড়িতদের গ্রেফতার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু এবং আইন সংশোধনকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সকালে রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকারের পতন ও পরবর্তী 1 বছরের ওপর পর্যবেক্ষণ বিষয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। সেই প্রতিবেদনে এই পর্যবেক্ষণ তুলে ধরে টিআইবির গবেষক দল। এছাড়া ঢালাওভাবে আসামি করে মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার ও মামলা বাণিজ্যের অভিযোগ, গ্রেফতারকৃতরা আদালতে হামলার শিকার, আন্দোলন পরবর্তী বিভিন্ন থানায় হামলা ও প্রতিশোধমূলক আটক এবং জামিন নামঞ্জুরকে মানবাধিকার লঙ্ঘন বলে পর্যবেক্ষণ তুলে ধরে টিআইবি। জুলাই সরকার পতনের 1 দফা দাবিতে দেশ জুড়ে চলছিল অসহযোগ আন্দোলন, যার বিপরীতে এদিন ঘোষণা দিয়ে অস্ত্র হাতে মাঠে নামে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। পুরো দেশ পরিণত হয় এক
যুদ্ধক্ষেত্রে। প্রাণ হারান শতাধিক মানুষ। চলমান আন্দোলনকে জঙ্গি হামলা বলে আখ্যায়িত করে হাসিনা সরকার, কিন্তু তাতে বিচলিত হয়নি অভ্যুত্থানকারীরা, বরং ঘোষণা আসে মার্চ টু ঢাকা কর্মসূচির। কি ঘটেছিল জুলাইয়ের ঘটনাবহুল এই দিনে, বিস্তারিত জানবো মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্টে। জারি করে সরকার, ঘোষিত হয় 3 দিনের সাধারণ ছুটি। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে একাত্মতা প্রকাশ করে নেতাকর্মীদের রাজপথে নেমে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সমস্ত নেতাকর্মী সমর্থক শুভরাজ্যদের প্রতি রাজপথে নেমে এসে জনতার সঙ্গে একাত্ম হয়ে গণহত্যাকারী স্বৈরাচারী সরকারের পতন ত্বরান্বিত করতে অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানাচ্ছে। যার বিপরীতে রাজপথের সকলকে জঙ্গি সন্ত্রাসী উল্লেখ করে তাদের নির্মূল না করা পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। আমরা সহ্য করব না। এদিন সশস্ত্র বাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি না দাঁড়ানোর আহ্বান জানায় সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা। এছাড়াও বাংলাদেশে চলমান বেদনাদায়ক সহিংসতা অতিসত্বর বন্ধ করতে হবে বলে বিবৃতি দেয় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রধান ফলকার তুর। এদিকে মার্চ টু ঢাকা কর্মসূচির তারিখ পরিবর্তন করে 6 আগস্টের পরিবর্তে পরদিন 5 আগস্ট কর্মসূচি পালনের ঘোষণা দেন সমন্বয়ক আসিফ মাহমুদ। 6 তারিখের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি। বলা চলে চূড়ান্ত বিজয়ের টার্নিং পয়েন্ট ছিল এই একদিন আগে মার্চ টু ঢাকার ঘোষণার কর্মসূচি। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই যোগ দিয়েছিল গণতন্ত্রের পক্ষের বাম দলগুলো। নেতারা বলছেন, এক দফার চূড়ান্ত রূপ দিতে বিশেষ ভূমিকা রাখে বাম নেতৃত্বের দ্রোহ যাত্রা কর্মসূচি। সিপিবির সাধারণ সম্পাদকের দাবি, আন্দোলনে সিপিবির 4 কর্মী শহীদ হয়েছেন, আহত শতাধিক। 16 জুলাই আবু সাইদের মৃত্যুর খবর জানার পরপরই প্রেস ক্লাব থেকে রাজনৈতিক দল হিসেবে প্রথম তারা মিছিল বের করেন। সানবির রূপলের রিপোর্ট। সরকারের নানা অনিয়মের বিরুদ্ধে সোচ্চার প্রগতিশীল বাম দলগুলো শেখ হাসিনা সরকারের সঙ্গে জোটবদ্ধ দলগুলো ছাড়া বাকিরা সক্ষমতা অনুযায়ী সমালোচনা করে জনগণকে জাগানোর চেষ্টা করতেন। 24 জুলাইয়ের শুরুতে কোটা আন্দোলন সহ সরকারের দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় বাম দলগুলো। এরই ধারাবাহিকতায় 16 জুলাই দুদকের সামনে কর্মসূচি ঘোষণা করে বাম জোট। তবে আবু সাইদের মৃত্যুর খবরে ফুঁসে ওঠা ক্ষোভে দুদকের সামনের কর্মসূচি বাদ দিয়ে প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ মিছিল করেন তারা। 17 জুলাই মিছিল সমাবেশ করে সিপিবি। 18 জুলাই শুধু ঢাকা নয়, ঢাকার বাইরেও আন্দোলনে সরব দেখা যায় বাম দলকে। 19 জুলাই প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের ব্যানারে মিছিল ও সমাবেশের ডাক দেয় সিপিবি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন সহ অন্যান্য দল। আন্দোলনে সব হত্যার দায় সরকারকে নিতে হবে এই দাবি করে মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে থেকে পল্টনের দিকে যেতে চায়। কিছুদূর যাওয়ার পরেই বাধা দেয় পুলিশ, বাধে সংঘর্ষ। ধারাবাহিকভাবে এই স্বৈরতন্ত্র বিরোধী, এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আমরা তো বরাবরই সামনের কাতারে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এই আন্দোলন তো শেষ রক্তবিন্দু দিয়েও তো আমরা চেষ্টা করেছি ভূমিকা পালন করবার জন্য। 16 জুলাই এবং আমার জানা মতে এটাই ছিল প্রথম রাজনৈতিক দল এবং তার ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের প্রথম বিক্ষোভ। জুলাইয়ের দিন যত গড়ায় আন্দোলনের দানা বাঁধা ক্ষোভ ছড়িয়ে পড়ে দাবানলের মতো। 30 জুলাই জিপিওর সামনে সিপিবির সাংস্কৃতিক সংগঠনের প্রতিবাদী গানের মিছিলে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। 1 আগস্ট সম্মিলিত সাংস্কৃতিক জোট শাহবাগে মানববন্ধন ও সমাবেশ করে। আন্দোলন দমাতে বাড়তে থাকে দমন পীড়ন, গুলি, গণগ্রেফতার, কারফিউ। বৈষম্য বিরোধী আন্দোলনের গোপনে পাঠানো 9 দফা কর্মসূচিও গণমাধ্যমের হাত ধরে মানুষের কাছে পৌঁছে। 2 আগস্ট বিক্ষুব্ধ নাগরিক সমাজের ব্যানারে ডাক আসে দ্রোহযাত্রার। তারাই হত্যাকাণ্ডের বিচার করবেন না, কারণ তারা নিজেরাই হত্যাকারী। দ্রোহযাত্রায় মূলত বাম সমর্থক শিক্ষক, রাজনীতিক, ছাত্র, সাংস্কৃতিক কর্মীরা সামনে থেকে নেতৃত্ব দেন।
প্রেস ক্লাব থেকে শহীদ মিনার এই যাত্রায় সুশীল সমাজের প্রতিনিধিরা হত্যার বিচারের দাবির সঙ্গে জুড়ে দেন রাষ্ট্র কাঠামো নির্মাণের 9 দফা দাবি অঘোষিতভাবে এখান থেকে সরকার পতনের 1 দফার দিকে এগিয়ে যায়। শতাধিক আহতের তালিকা এখন আমাদের সারা দেশ জুড়ে আছে। মৃত্যু ওই যে বললাম 4 জন তো কমিউনিস্ট পার্টির। গণতান্ত্রিক বৈষম্যহীন সমাজ গড়ে তোলা না পর্যন্ত এই সংগ্রাম অব্যাহত আমরা রাখবো। সমস্ত বাম প্রগতিশীল শক্তি যদি একটা মঞ্চ গঠন করতে পারত, মোর্চা গঠন করতে পারত, গোটা অভ্যুত্থানে তারা প্রায় একটা নেতৃত্বদায়ী তারা ভূমিকা পালন করতে পারতেন। এরপর 3 আগস্ট শহীদ মিনারের জনস্রোতের সঙ্গে সামিল হয় প্রগতিশীল দলগুলো। দলমত নির্বিশেষে সেই মিলন মোহনা থেকে ঘোষণা হয় দফা 1, দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ। সারা পৃথিবীর চোখ ঢাকার দিকে। কঠোর কারফিউ ভেঙে ছাত্র শ্রমিক জনতা সরকার বিরোধী লড়াইয়ে সেদিন সকালেও মৃত্যুর সংখ্যা বাড়ে। যারা দেখতে পারেননি তার কয়েক ঘন্টা ব্যবধানে জনরোষে শেখ হাসিনার পতন। বিজয় উল্লাসে ভাসেন লাখো মানুষ। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। গণহত্যার মামলায় শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। সাক্ষ্য গ্রহণ চলছে এবং আজকে দ্বিতীয় সাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছেন আব্দুল্লাহ আল ইমরান এবং তিনি ঢাকা কলেজের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি তার সাক্ষ্যে যেটি বলেছেন যে 19 জুলাই বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে কোটা বিরোধী আন্দোলনের সময় তিনি গুলিবিদ্ধ হন এবং সে সময় তার পায়ে গুলি লাগে এবং ঠিক স্পটেই তার 2 জন সহযোদ্ধা শহীদ হন এবং তার পায়ে যখন গুলি লাগে তখন তাকে তার সহযোদ্ধারা মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায় এবং সেখান থেকে তাকে পাঠানো হয় পঙ্গু হাসপাতালে এবং এর আগে মিটফোর্ড হাসপাতালে নেওয়ার আগে বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু কোনো হাসপাতালেই তাকে চিকিৎসা দিতে রাজি হয়নি। যাই হোক, মিটফোর্ড থেকে যখন পঙ্গু হাসপাতালে নেওয়া হলো, পঙ্গু হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকরা অর্থাৎ মিটফোর্ডের হাসপাতালের চিকিৎসকরাই বলেছিলেন যে তার পাটি কেটে ফেলতে হবে, কারণ তার পায়ে কোনো মাংস ছিল না এবং হাড়ও পাটি ঝুলেছিল। যখন মিটফোর্ড হাসপাতালের চিকিৎসকরা বলছিলেন যে পাটি কেটে ফেলতে হবে, তখন ইমরান নিজেও রাজি হয়েছিলেন, কিন্তু তার শুভাকাঙ্ক্ষীরা বলেছিলেন যে না, পাটি কেটে ফেলার দরকার নাই, তারা অন্য হাসপাতালে নিয়ে যাবেন। এরপরে তারা পঙ্গু হাসপাতালে নিয়ে আসেন, কিন্তু পঙ্গু হাসপাতালে আসার পথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসার সামনে তাদের বহনকারী অ্যাম্বুলেন্সটিকে গতিরোধ করে যৌথ বাহিনী এবং সে সময় তার সঙ্গে 2 জন রক্তদাতা ছিলেন, 2 জন শুভাকাঙ্ক্ষী ছিলেন, 2 জন বন্ধু ছিলেন এবং সে সময় একজনকে পুলিশ গ্রেফতার করে নিয়েছে এবং এরপরে তারা পঙ্গু হাসপাতালে গিয়ে ভর্তি হন এবং পঙ্গু হাসপাতাল থেকে পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং এর আগে নিউরোসায়েন্স থেকে পরীক্ষা করা হয়। পরীক্ষা করে দেখা যায় যে তার পাটি বেঁচে আছে। তখন নিউরোসায়েন্স থেকে পরীক্ষা করে তারা পঙ্গু হাসপাতালে ভর্তি থাকেন এবং ভর্তি থাকার পরেই এভাবেই চলছিল। ঠিক এর এক পর্যায়ে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঙ্গু হাসপাতালে পরিদর্শনে যান আহতদের দেখতে। এটুকু পর্যন্তই আমি যখন ভেতরে ছিলাম, এটুকুই পর্যন্ত আমি জবানবন্দি শুনে এসেছি এবং এরপরে আমি বের হয়ে এই সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছি। এরপরে হয়তো তার সাক্ষ্য গ্রহণ চলছে। এরপরে তাকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী যিনি রয়েছেন শেখ হাসিনার পক্ষে আমির হোসেন, তিনি তাকে জেরা করবেন। আর আজকে দিয়ে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হবে এবং এরপরে আরেকজন সাক্ষী দেওয়ার কথা রয়েছে, তার নাম পারুল নামে একজন সাক্ষী সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সময় সংবাদে আরও থাকছে, করদাতাদের ই-রিটার্ন উদ্বোধন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের আশা অর্থ উপদেষ্টার। শুধু সমালোচনা না করে সরকারের ভালো বিষয়গুলোও দেখার আহ্বান। যুদ্ধবিমান বিধ্বস্তের 13 দিন পর শুরু হলো উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রম। শুধুমাত্র নবম, দশম এবং দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়েছে আজ। সকাল থেকে দিয়াবাড়ির ক্যাম্পাসে প্রবেশ করেন শিক্ষার্থীরা। নেওয়া হচ্ছে আগে থেকে চলা নবম এবং দশম শ্রেণীর অবশিষ্ট প্রি টেস্ট পরীক্ষাও। ভয়াবহ ওই ঘটনার পর এখনও আতঙ্ক কাটেনি শিক্ষার্থীদের। তবে পড়াশোনার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে ক্লাস শুরুর প্রয়োজনীয়তার কথা জানান অভিভাবকরা। এদিকে শিক্ষার্থী ও অভিভাবকদের মানসিক বিপর্যয় কাটাতে নানা উদ্যোগ নিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
যারা সাথে ছিল তারা তো ট্রমাটাইজ অবস্থা আছে, আর এখন আমরা যারা দূর থেকে দেখছি তারা এখনো নর্মাল হয়ে উঠতে পারতেছি না আর কি। প্রায় 11 বছর হচ্ছে মাইলস্টোনে আমি আছি, এইরকম দৃশ্য কখনো দেখিনি। আর আজকে সেকেন্ড দিন, আজকে সবকিছু শুরু হবে, এক্সাম হবে। আমরা মত বিনিময় করব, তাদের মানসিক অবস্থাটা দেখব, তারা ক্লাসের জন্য কতটুকু উপযুক্ত অবস্থায় আছে। এই মুহূর্তে মাইলস্টোন ক্যাম্পাসের সামনে আছেন সহকর্মী তোহা খান তামিম, সরাসরি যাচ্ছি তার কাছে। নবম এবং দশম শ্রেণীর ষান্মাসিক এবং প্রিটেস্ট পরীক্ষা পাশাপাশি দ্বাদশ শ্রেণীর যে সীমিত আকারে ক্লাস শেষ করে কিছুক্ষণের মধ্যে হয়তো শিক্ষার্থীরা বের হচ্ছেন কিছু কিছু করে, এবং তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে ভেতরে প্রতিদিনের মতো যে ক্লাস, সেই ক্লাস আসলে আজকে হয়নি, গতানুগতিক যে ক্লাসের ধারা সেটি হয়নি। শিক্ষকরা মূলত বোঝাচ্ছেন মানসিকভাবে যাতে করে শিক্ষার্থীরা চাঙ্গা হয়ে উঠতে পারে, কিংবা তাদের প্রতি যে ট্রমা চলে গেছে সেই ট্রমা যেন তারা কাটিয়ে উঠতে পারেন সেই ব্যবস্থা তারা করছেন। নানা ধরনের বক্তৃতায়, কথাবার্তায়, তাদের লেকচারে বিভিন্নভাবে উপদেশমূলক যে কথা শিক্ষার্থীদের, সেই বিষয়টি তারা দিচ্ছেন। এই মুহূর্তে ঠিক ক্ষতিগ্রস্ত যে হায়দার আলী ভবন, সেই হায়দার আলী ভবনের সামনেই দাঁড়িয়ে রয়েছি আমরা, এবং আমরা লক্ষ্য করছি যে ক্লাস শেষ করে শিক্ষার্থীরা বের হচ্ছেন। বিভিন্ন যে ক্লাসগুলো রয়েছে, বিশেষ করে আজকে কলেজ সেকশনের যে ক্লাস, সেই ক্লাস শুরু হয়েছে। যদিও স্কুল শাখার যেই শিক্ষা কার্যক্রম সেটি শুরু হতে এখনও বেশ সময় লাগতে পারে। ধরুন ক্ষতিগ্রস্ত ভবন মেরামতের বিষয় রয়েছে, অবকাঠামোগত যে বিষয়গুলো অগোছালো হয়ে আছে সেগুলো হয়েছে। তবে স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে আসলে এই ভবনটি ভেঙে ফেলা হবে কি না, কিংবা এখানে শিক্ষার্থীদের স্মৃতির উদ্দেশ্যে একটি হয়তো মনুমেন্ট তৈরি করা হতে পারে, সে ব্যাপারেও হয়তো কথাবার্তা চলছে। কোনো কিছুই আসলে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন এমনটি নয়, তারা আসলে সব কিছু মিলেই ভাবছেন। পাশাপাশি সবচেয়ে বড় যে ব্যাপারটি সেটি হচ্ছে এত বড় একটি দুর্ঘটনা এবং শিক্ষার্থীদের মনের ওপর দিয়ে একটি ধাক্কা চলে গেছে, মানসিকভাবে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অভিভাবক, শিক্ষার্থী, তাদেরকে যত দ্রুত সম্ভব যে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরিয়ে নিয়ে আসা। তবে স্কুল কার্যক্রমের যে শিক্ষা কার্যক্রম স্কুল সেকশনের, সেটি খুব যে সহসাই শুরু হচ্ছে এমনটি নয়। অবকাঠামো দিক তো রয়েছেই, পাশাপাশি মানসিক যে একটি ট্রমা সেটি সবচাইতে বড় বিষয়। অর্থাৎ অনেক শিক্ষার্থী চাচ্ছেন যে ক্লাস শুরু হোক, আবার অনেক অভিভাবক বলছেন যে আসলে এখনও সময় প্রয়োজন, বাচ্চারা এখনও তাদের যে ধকল সেটি আসলে কাটিয়ে উঠতে পারেননি। সব মিলিয়ে একটি ভয়াবহ দুর্ঘটনা, এবং এই দুর্ঘটনা পরবর্তী যত দ্রুত সম্ভব এই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে শিক্ষা কার্যক্রম সেটি যত দ্রুত সম্ভব ফিরবে, ততই আসলে সবার জন্য মঙ্গল বলে জানাচ্ছেন এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছেন, অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক, সবাই এই একই কথাই বলছেন। তো এই ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আমার হাতে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। দেশের মানুষের নিরাপত্তা নেই, সরকারও তোয়াক্কা করছে না। নির্বাচিত সরকার থাকলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত হতো। সকালে উত্তরাতে নিহত সারি আক্তারের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে এ মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। এ সময় নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন হাফিজ উদ্দিন আহমদ। বলেন, ফ্যাসিবাদী সরকার চাঁদাবাজি, লুণ্ঠন, অত্যাচারে মগ্ন ছিল বলে বিমান বাহিনীর আধুনিকায়ন করেনি। বাংলাদেশে মানুষের জীবনের কোনো মূল্য নাই, এবং যারা দায়িত্বশীল তারা এগুলো খেয়ালও করে না। এতদিন যারা আগে রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা দু পয়সা কামাতেই ব্যস্ত ছিল, লুণ্ঠন কাজে ব্যস্ত ছিল, কিভাবে বিরোধী দলসমূহকে দমন করা যায়, হত্যা, গুম, কিভাবে এই সমস্ত অত্যাচারের মাধ্যমে ভোট রিগিং করে নিজেদের শাসনকালকে প্রলম্বিত করা যায়, এটাই ছিল তাদের চিন্তা। দেশে যদি গণতন্ত্র থাকতো গত 16 বছর, তাহলে হয়তো এতগুলো মানুষ অকালে প্রাণ হারাতো না। মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে চলতি বছরে 7 কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন ইউজিসির সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খান। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা এখনও চূড়ান্ত হয়নি। কলেজগুলোর অবকাঠামোগত পরিস্থিতি যাচাই করে আসন সংখ্যা নির্ধারণ হবে। বর্তমানে একটি অন্তর্বর্তী প্রশাসন বিশ্ববিদ্যালয়টি পরিচালনার দায়িত্ব পালন করছে বলেও জানান তিনি। সব প্রক্রিয়া শেষ করে চলতি বছরের মধ্যে এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে কার্যক্রম শুরু করবে বলে আশা তার। তো দ্রুতই শুরু করছি। বিশ্ববিদ্যালয় তো আমাকে, যেহেতু অলরেডি আমরা ভর্তি করেছি বিদ্যমান কাঠামোতে, আমাকে তো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা ছাড়া তো আমাদের বিকল্প কিছু নাই।
কিন্তু এটা আমরা ধাপে ধাপে যাচ্ছি, আমরা আগের মতো প্রক্রিয়ায় হঠাৎ করেই কোনো পরিকল্পনাহীনভাবে করতে চাইছি না। সেক্ষেত্রে আমরা তো এই বছরের মধ্যেই বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারি সহ অন্যান্য যে আনুষঙ্গিক কার্যক্রম আমরা এই বছরের মধ্যেই শেষ করতে চাই। 12টি মৌলিক বিষয়ে একমত ও 7টিতে নোট অফ ডিসেন্ট দেওয়ার পরও জুলাই সনদের আন্তরিকতা নিয়ে বিএনপির বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সকালে গুলশানের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে কথা বলেন তিনি। সংবিধান সংস্কারের মতো জরুরি বিষয় নির্বাচিত সরকারের অধীনেই হওয়া উচিত বলে জানান সালাউদ্দিন আহমদ। 7টা মৌলিক সংস্কার বিষয়ে আমরা কিছু কিছু নোট অফ ডিসেন্ট দিয়ে একমত হয়েছি এবং 12টিতে সরাসরি আমরা একমত হয়েছি সংস্কার কমিশনের রিপোর্টে। এই দাঁড়ালো 19টা, তারপরে পুলিশ কমিশনের বিষয়টা তো বললাম, সেটা সহ 20টা। সরকারের শুধু নেতিবাচক বিষয় না দেখে ভালো বিষয়গুলো দেখার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের ভুল থাকলে সমালোচনায় আপত্তি নেই, এতে সংশোধনের সুযোগ তৈরি হয়। 2025-26 কর বছরের এই রিটার্নের উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা। বলেন, ডিজিটাইজেশনের ফলে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব। এনবিআরের সুনাম ধরে রাখার পরামর্শ দেন উপদেষ্টা। যারা দেখে অর্থনীতি কিছুই দেখেন না, দেখতে হলে দৃষ্টি লাগে, অন্তর্দৃষ্টি লাগে, আর অ্যাটিচিউডটা লাগে। যদি দেখতে না চাই দেখতে পাবো না। আমাদের অনেকে সেই অন্তর দিকে তাকানো কিছুই করে। হ্যাঁ, আমাদের অনেক ভুল ত্রুটি আছে, স্বীকার করছি। ইউ আর নট সেইন্ট, স্যাক্রোসেন্ট না, পবিত্র, দায়িত্ব নিয়ে আছি, কিন্তু আমরা তো সেইন্ট না। অর্থাৎ একটু ভালো দিকটা করলে, এনকারেজ করলে একটু ভালো লাগে। তিস্তার পানি বেড়ে প্লাবিত হয়েছে লালমনিরহাটের নিচু এলাকা। পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তার পানি। তলিয়ে গেছে হাতিবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারি উপজেলার চর ও নিম্নাঞ্চল। ঘরে পানি ঢুকে পড়ায় দুর্ভোগের শেষ নেই বাসিন্দাদের। চুলা না জ্বালাতে পারায় খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। পানি উন্নয়ন বোর্ড বলছে, বৃষ্টি ও উজানের ঢলে নদীর পানি বেড়ে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট। এমন কালকে আত্রে চুলিয়ে নিয়ে খাসি ভাজতে পাক করবো, তার কোনো বুদ্ধি নেই। প্রায় বাড়িতে প্রায় খাটের কাছাকাছি পানি হয়েছে। গরু ছাগল, মানুষ, যানবাহন একদম যোগাযোগ বিচ্ছিন্ন। পানির আশঙ্কা দিন দিন বেড়ে যায়, আর এখানে পানি একবার হলে এমন আস্তে আস্তে। দেখে নেব আজকের বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQAir এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 69, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 80%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 71, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 76। রাজশাহী বিভাগে বায়ুর মান 134, যা সহনীয়, আর্দ্রতা 87। সিলেট বিভাগে বায়ুর মান 82, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 76%। খুলনা বিভাগে বায়ুমান 79, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 69। বরিশাল বিভাগে বায়ুর মান 80, এটি সন্তোষজনক, আর্দ্রতা 64। রংপুর বিভাগে বায়ুমান 93, যেটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 92। ময়মনসিংহ বিভাগে বায়ুর মান 90, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 82%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো ঢাকায় 69, আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 134। ত্রাণ আটকে রাখা হয়েছে পরিকল্পিত দুর্ভিক্ষ সৃষ্টির জন্য। গাজায় আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েল। খাদ্যের খোঁজে আসা মানুষকে পরিণত করছে হামলার লক্ষ্যবস্তুতে। স্থানীয় সময় রোববার রাফা, নেতজারিম ও খান ইউনিস সহ বেশ কয়েকটি এলাকায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হতাহত হন বহু ফিলিস্তিনি। একই দিন খান ইউনিসে অবস্থিত ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটির একটি ভবনে হামলায় ঘটে হতাহতের ঘটনা। হামলার সময় আন্তর্জাতিক কর্মীরা দায়িত্ব পালনে নিয়োজিত ছিলেন। রেড ক্রস এক বিবৃতিতে জানায়, এই ঘটনায় কোনো ব্যাখ্যা হতে পারে না, এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
21 মাসের মধ্যে গাজায় যত মানুষ নিহত হয়েছে তা বড় ধরনের মানবিক বিপর্যয় বলে উল্লেখ করে সংস্থাটি। তবে এসব মানবিক সংকটের দায় নিতে রাজি নয় ইসরায়েল, বরং তারা দায় চাপাচ্ছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার উপর। ইসরায়েলি সামরিক প্রশাসন COGAT বলছে, গত এক সপ্তাহে গাজায় 1200 ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। সেগুলো জাতিসংঘের তত্ত্বাবধানে হস্তান্তর করা হয়েছে। তাদের দাবি আরও শত শত ট্রাক গাজায় প্রবেশের জন্য অপেক্ষমান। এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা এবং ধোঁকাবাজি বলে প্রত্যাখ্যান করেছে গাজা। গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, দুর্ভিক্ষ সৃষ্টির জন্য ইসরায়েল পরিকল্পিতভাবে 22,000 ত্রাণবাহী ট্রাক আটকে রেখেছে, যার বেশিরভাগই জাতিসংঘ, রেড ক্রিসেন্ট ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ছাত্র জনতার উপর হামলা ও হত্যার নির্দেশদাতাদের বিচার শুরু ইতিবাচক অগ্রগতি। ঢালাও মামলা, আসামের উপর হামলা ও জামিন নাকচ মানবাধিকার লঙ্ঘন আখ্যা টিআইবি। রাজনৈতিক ব্যানারে প্রথম মাঠে নামে বাম দলগুলো, দাবি নেতাদের। ঝিমিয়ে পড়া আন্দোলনে নতুন মাত্রা যোগ করে 2 আগস্টের দ্রোহ যাত্রা। এবং পুরানো রূপে ফিরছে মাইলস্টোন স্কুল। বিমান বিধ্বস্তের 13 দিন পর কলেজ শাখার ক্লাস শুরু। শিক্ষার্থীদের স্বাভাবিক পরিবেশ নিশ্চিতে কর্তৃপক্ষের নানা উদ্যোগ। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ে।